জানকী নামের এক তরুণীর সঙ্গে নির্মম ধর্ষণের ঘটনা ঘটে। প্রমাণের অভাবে আদালতে তাকেই শাস্তিস্বরূপ জরিমানা করা হয়। এমন রায়ের পর গর্ভবতী জানকীর জীবন কোন দিকে মোড় নেয়? তাকে কি সত্যিই ধর্ষণ করা হয়েছিল, নাকি এটি একটি বানোয়াট কাহিনী? এবং যদি ধর্ষণের ঘটনা সত্যিই ঘটে থাকে, তাহলে কোনো প্রমাণ না রেখে এমন নৃশংস কাণ্ডের পেছনের মূল চক্রান্তকারী কে? এইসব রহস্য উন্মোচন করতে হলে দেখতে হবে মুভির শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এলাম 2025 সালে মুক্তি পাওয়া জানাকি ভার্সেস স্টেট অফ কেরালা এই অসাধারণ মালায়ালাম মুভিটির আইএমডিবি রেটিং কারেন্টলি তো 6.8 আউট অফ 10, কিন্তু এই রেটিং ফ্ল্যাকচুয়েট করছে যেহেতু এটা একটা নতুন মুভি। তো আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন, বাট বিফোর দ্যাট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সিনেম্যাক্স বিডি। সিনেমার শুরুতে আমাদেরকে একটি বার্তা দেয়া হয়, যেখানে লেখা, যখন প্রমাণ বিকৃত হয়ে যায় তখন বিচার শুধুমাত্র একটা ভ্রম ছাড়া আর কিছুই না। আমরা দেখতে পাই একজন চার্চের ফাদার হাইকোর্টের একজন বিখ্যাত লয়ার ডেভিডের চেম্বারে এসেছে, যাতে ডেভিড এই কেসটা না লড়ে। ফ্রান্সিস নামের একজন ফাদার অনেক দুর্নীতিগ্রস্ত, কিন্তু তার বিরুদ্ধে কেউ কখনো মামলা করার সাহস পায়নি। একটা মেয়েকে যৌন হয়রানি করার কারণে মেয়েটা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে দুর্নীতির বিরুদ্ধে লড়ার এই সুযোগটা নেয় ডেভিড। আসলে ডেভিড এমন একজন লয়ার যে কিনা সবসময় সত্যের পক্ষে লড়ে। রাজনীতিবিদ বা পুলিশ কারো কথাতেই সে তার ন্যায়ের পথ থেকে দূরে সরে যায় না, যেই কারণে সেই গডফাদারকেও ফিরিয়ে দেয় আর বলে যে সে সত্যের পথেই লড়বে। তখন ফাদার রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা পুলিশ স্টেশনের সামনে আমজনতার প্রচণ্ড ভিড় দেখতে পাই, যা সামলাতে পুলিশের প্রশাসনও হিমশিম খাচ্ছিল। ফাদার ফ্রান্সিসের কেসটা তদারকি করতে সেখানে ডেভিডের আসার কথা ছিল, যে কারণে অনেক লোক সেখানে জমা হয়েছে ন্যায় বিচার চাইতে। তার মাঝে কিছু লোক জমা হয়েছে গন্ডগোল করতে, যাতে ডেভিড পুলিশ স্টেশনের ভেতরে যেতে না পারে। আসলে তাদেরকে সেখানে পাঠিয়েছে ফাদার ফ্রান্সিসের পক্ষের লোকজন। এদিকে যখন ডেভিড সেখানে এসে পৌঁছায়, তখন এইসব লোকেরা আরও বেশি ঝামেলা সৃষ্টি করে, আর ডেভিড পুলিশ স্টেশনের ভেতরে না যেতে পেরে ফিরে যায়। কিন্তু সেই ভিড়ে পড়ে গিয়ে চাপা পড়ে মারা যায় একজন লোক, যাকে কিনা কেউই চিনত না। যেহেতু ভিড়টা ছিল পুলিশ স্টেশনের সামনে আর ডেভিডের আগমনের উপলক্ষে, তাই মিডিয়া আর জনতা দুইজনই তাকে দোষারোপ করতে থাকে। এই ঘটনার প্রেক্ষিতে বিরোধী সরকারের নেতারা বর্তমান সরকারের বেখেয়ালকে দায়ী করে এবং বলে যে হোম মিনিস্টার ঠিকমতো পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই এমন ঘটনা ঘটেছে। আসলে ভিড়ের মধ্যে লোকটা মারা গিয়েছিল একজন কনস্টেবলের পায়ের সাথে ধাক্কা লেগে, আর আমরা দেখতে পাই সেই কনস্টেবলকে একজন পুলিশ অফিসার ডেকে এনে গালাগালি করছে, আর তখনই তাকে সাসপেন্ডও করে দেয়। সেখানে আরেকজন পুলিশ এসে সেই পুলিশ অফিসারকে বলে যে একটা মেয়ে এসেছে স্টেশনে, কিন্তু এসআই স্টেশনে তো নেই, আপনার কাছে কি মেয়েটাকে পাঠিয়ে দেব? তার সাথে একটা ছেলেও আছে। তখন পুলিশ মেয়েটাকে ভেতরে পাঠাতে বলে, আর সেই মেয়েটা এবং ছেলেটা ভেতরে আসে। আসলে এই মেয়েটাই আমাদের গল্পের মূল চরিত্র জানকী। জানকী যখন ভেতরে আসে, তখন ভিড়ের মধ্যে যেই লোকটার মৃত্যু হয়েছে সেই নিউজটা চলছিল, আর সেটা দেখে জানকী বেহুশ হয়ে যায়। তাকে পুলিশরা সেই হাসপাতালে নিয়ে যায় যেখানে মৃত লোকটাও আছে। এদিকে জানকীকে সেই মহিলা ডাক্তার এক্সামিন করে, আর সেই ডাক্তার এসে দায়িত্বরত পুলিশকে বলে যে জানকীর সাথে সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে, আর যে লোকটার মৃত্যু হয়েছে সে মূলত জানকীর বাবা। পুলিশ অফিসারটা তখন টেনশনে পড়ে যায়। তখন পুলিশ জানকীর সাথে থাকা ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করলে ছেলেটা বলে যে জানকীর সাথে তার রেলওয়ে স্টেশনে দেখা হয়েছে। জানকী তার ফোন থেকে তার বাবাকে কল করেছিল, না পেয়ে তারা দুজন পুলিশ স্টেশনে এসেছিল জানকীর বাবাকে খুঁজতে। এই ঘটনার প্রমাণস্বরূপ তখন স্টেশনের সিসিটিভি ফুটেজও পুলিশকে দেখানো হয়। পুলিশ সেই ডাক্তারের কাছে যায় আর ডাক্তারকে বলে যে জানকী বলেছে তার সাথে সেক্সুয়াল অ্যাবিউজ অর্থাৎ রেপ করা হয়েছে, আর তার শরীরে সেই সব সিমটমও আছে। আরও টেস্ট করা হচ্ছে, যেগুলো রিপোর্ট আসলে বাকিটা বলা যাবে। তখন পুলিশটা ডাক্তারকে বলে যে কথাগুলো গোপন থাকতে হবে, যাতে বাইরে লিক না হয়। তখন আমরা দেখতে পাই ডেভিডের ফ্ল্যাটে তার সাথে একজন পুলিশ অফিসার দেখা করতে এসেছে। পুলিশটা ডেভিডকে বলে হতে পারে ফ্রান্সিসের কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য জানকীর এই কেসটা সাজানো হয়েছে। তখন ডেভিড বলে সে ফ্রান্সিসের এই কেসটা লড়ে দেখাবে, সেখানে যত বাধাই আসুক না কেন। এরপরে তাকে এমএলএ ডেকে নেয় কেসটা যাতে সে ক্লোজ করে দেয়, কিন্তু ডেভিড তাকেও ভয় পায় না, বরং তার নিজের পথে অবিচল থাকে। সেখান থেকে সে চলে আসে। এদিকে হসপিটালে জানকীর সঙ্গে দেখা করতে আসে দুইটা ফ্রেন্ড। জানকী ব্যাঙ্গালোরে জব করত, আর তারা দুইজনও জানকীর কলিগ, আর পাশাপাশি রুমমেটও ছিল। পুলিশকে তারা জানায় জানকীর লাইফ সম্পর্কে অনেক কিছুই। বলে যে গত শুক্রবার তারা জানকীর সাথে তার গ্রামে গিয়েছিল মেলা দেখতে। তারা শনিবার চলে আসে, কিন্তু জানকী বলে সে আরেকটা দিন থাকবে।
কিন্তু জানকী না আসায় তার নাম্বারে কল করে না পেয়ে তার বাবাকে কল করে তারা। তার বাবা বলে জানকীর ফোন নষ্ট হয়ে গেছে। তারা এই পর্যন্তই জানে। তখন পুলিশ জিজ্ঞেস করে সেই শুক্রবার বা শনিবার আর কোনো কিছু ঘটেছিল কিনা। তখন তারা জানায় যে শনিবারে ফেরার সময় বাসে ওঠার আগে তারা একটা বেকারিতে গিয়েছিল কিছু খেতে। তখন বেকারির 2 জন কর্মচারী ও সেখানে আসা একজন কাস্টমার তাদেরকে উল্টাপাল্টা কথা বলে হ্যারেস করেছিল। এরপর আমরা দেখি যে পুলিশ জানকী ও তার বাবার লাশ নিয়ে তাদের গ্রামে যাচ্ছে, আর সেখানেই তার বাবার ফিউনারাল হয়। এইদিকে জানকীর বাবার সৎকার শেষে তার বান্ধবীরা ব্যাঙ্গালোরে ফিরে যায়। জানকী একদম একা হয়ে পড়ে। সে সবসময় মন খারাপ করে থাকতে শুরু করে। একদিন পুলিশ আসে ইনভেস্টিগেশনে আর জানকীকে বলে যে তারা জানকীর মেডিকেল রিপোর্ট অনুযায়ী কেস ফাইল করেছে। জানকী থেকে তারা সত্যি ঘটনাটা জানতে চায়। জানকী তখন বলে সেদিন সেই বেকারি থেকে বের হয়ে সে তার বান্ধবীদেরকে বাসে তুলে দেয়। হঠাৎ তার খেয়াল হয় তার ফোনটা সে বেকারিতেই ফেলে এসেছে। তখন আনুমানিক রাত 10:30। সে ফোনের জন্য আবারও বেকারিতে ফেরত গেলে দেখে বেকারি খোলা, কিন্তু ভেতরে কোনো মানুষ নেই। সে কিছুক্ষণ ডাকাডাকি করে কাউকে না পেয়ে ভেতরে ঢুকে ফোনটা খুঁজতে থাকে, আর হঠাৎ পেছন থেকে কেউ এসে তার মুখে স্প্রে করলে সে জ্ঞান হারায়। এরপর তার সাথে কি হয়েছে তা তার মনে নেই। যখন জ্ঞান ফিরেছে সে রাস্তার ধারে পড়েছিল। মহিলা পুলিশ জানকীকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করে আসলে কি ঘটেছে, কে করেছে এই কাজ। কিন্তু জানকী কিছুই বলতে পারে না, কারণ সে আসলেই ধর্ষককে দেখতে পায়নি। তখন পুলিশ তাকে জিজ্ঞেস করে যেই কাপড় পরা অবস্থায় সে রেপ হয়েছিল সেই কাপড় কেন পুড়িয়ে ফেলেছে। তখন জানকী উত্তর দেয় তার বাবা চায়নি ঘটনাটা জানাজানি হোক, তাই সে জামা কাপড় পুড়িয়ে ফেলে। জানকী মামলা করতে চাইলেও সে করতে দেয়নি, জানকীর লাইফ নষ্ট হয়ে যাবে ভেবে। এরপর তাকে নিয়ে এলাকা ছাড়তে ট্রেনে করে ত্রিভেন্দ্রম রেলওয়ে স্টেশনে তারা থামে। জানকী ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য গেলে বের হয়ে ভুল করে অন্য একটা প্ল্যাটফর্মে চলে আসে। তার বাবা ভাবে সে এফআইআর করতে পুলিশ স্টেশনে চলে গিয়েছে, তাই সে নিজেও পুলিশ স্টেশনে যাচ্ছিল, আর সেই সময় তার সাথে দুর্ঘটনা ঘটে আর সে মারা যায়। পরে জানকী তার বাবাকে খুঁজতে পুলিশ স্টেশনে গেলে নিউজটা দেখে জ্ঞান হারায়। পুলিশ ইনভেস্টিগেশন করে সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে সেদিন জানকী ও তার বান্ধবীদের যেই সব ছেলেরা বেকারিতে হ্যারেস করেছিল তাদের মধ্যে একটা ছেলে একজন বিখ্যাত লোকের আত্মীয়। পুলিশ সেই বেকারিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং খোঁজাখুঁজি করে সেখানে একটা ক্লোরোফর্ম পায়। তখন তারা বুঝতে পারে যে বেকারির সেই লোকেরা এই ক্লোরোফর্মের মাধ্যমেই জানকীকে অজ্ঞান করেছিল। যদিও পুলিশ ক্লোরোফর্মের বিষয়ে জানতে চাইলে দোকানের কর্মচারী টনি বলে যে কোনো কাস্টমার হয়তো এটা ফেলে রেখে গেছে, আমরা কাস্টমারদের ফেলে রেখে যাওয়া জিনিস রেখে দেই যাতে পরে ফেরত দেওয়া যায়। পুলিশ ও টনি আরও একজন সন্দেহভাজন কর্মীকে গ্রেফতার করে আর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু তারা কিছুই স্বীকার করে না। এক পর্যায়ে তাদেরকে মারধর পর্যন্ত করা হয়। অন্য একজন কর্মচারী তখন স্বীকার করে যে এই দুজনকে সে জানকী ও তার বান্ধবীদের সঙ্গে আজে বাজে কথা বলতে শুনেছিল। তখন টনি ও অন্য একজন কর্মচারী হয়ে যায় এই কেসের প্রাইম সাসপেক্ট, আর তাদের বিরুদ্ধেই জানকীকে রেপ করার কারণে মামলা দায়ের করা হয়। এইদিকে রেলওয়ে স্টেশনে যেই ছেলেটা জানকীকে হেল্প করছিল তার নাম আসলে নবীন। সে আসলে জানকীকে সোশ্যাল মিডিয়ায় আগেই দেখেছে ও পছন্দ করত। সে এই কেসের সাথে জড়িয়ে গেলে তার বড় বোন তাকে এই বিষয়ে জিজ্ঞেস করে জানতে পারে যে সে জানকীকে পছন্দ করে। তার বড় বোন সায়রা তখন জানকীকে বুঝিয়ে পুলিশ শেল্টার থেকে নিয়ে তাদের নিজের কাছে নিয়ে আসে। জানকী নবীন ও সায়রার সাথেই থাকতে শুরু করে এবং জানকীর পক্ষে লড়ার জন্য একজন অ্যাডভোকেটকে হায়ার করা হয়। কেস কোর্টে উঠলে সেখানে এসে তার সাথে দেখা করতে চায় সেই কনস্টেবলটা যার ধাক্কায় পড়ে গিয়ে জানকীর বাবা মারা গেছে, কিন্তু জানকী তার সঙ্গে দেখা করতে রাজি হয় না। মামলা শুরু হলে দেখা যায় ডিফেন্স হিসেবে লড়ছে সেই বিখ্যাত লয়ার ডেভিড। সবার মনে প্রশ্ন জাগে যে ডেভিড কেন এই কেস লড়ছে। আসলে ডেভিডের ধারণা জানকীকে টোপ হিসাবে ব্যবহার করে এই কেসটা সাজানো হয়েছে ফাদার ফ্রান্সিসের কেসটা ও তার মিডিয়া ট্রায়াল সরিয়ে নিতে, আর টনিকে নির্দোষ ভেবে তার কেসটা সে নিয়েছে আর জানকীর লয়ারকে ডিফেন্স করতে এসেছে। ডেভিড প্রথমেই জানকীকে জিজ্ঞাসাবাদ করে যে ব্যাঙ্গালোরে তার 2 বান্ধবী বাদেও তার কোনো বয়ফ্রেন্ড অর্থাৎ প্রেমিক আছে কিনা। তখন জানকী মানা করলে নেক্সট উইটনেস হিসেবে উইটনেস বক্সে আনা হয় জানকীকে এক্সামিন করা সেই ডক্টর এলিজাবেথকে। সে বলে যে জানকীকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়েছে এবং ল্যাব রিপোর্ট আছে, তার মানে তাকে রেপ করা হয়েছে, এটা সত্যি। তখন ডিফেন্স লয়ার অর্থাৎ ডেভিড তাকে ক্রস এক্সামিন করতে আসে, জিজ্ঞাসা করে জানকীর ডিএনএ এক্সামিন করা হয়নি কেন, যাতে প্রমাণ হয় যে কতজন এই কাজে জড়িত ছিল। তখন ডাক্তার উত্তর দেয় যে ঘটনার 3-4 দিন অতিক্রম হয়ে গিয়েছে, তখন এই টেস্টটা আর করা যেত না, কারণ ডিএনএ ততদিনে ওয়াশ হয়ে বডি থেকে বেরিয়ে গেছে। তখন জিজ্ঞাসাবাদে প্রমাণ হয় যে জানকীর শরীরে ক্লোরোফর্মের পাশাপাশি আরও একটা ড্রাগ ছিল, যেই ড্রাগটা সেক্সুয়াল ড্রাইভ বাড়ানোর জন্য অনেক সময় ইউজ করা হয়। ডেভিড ডাক্তারকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রমাণ করে যে জানকীর সাথে একজন নয় বরং অনেকজন এবং অনেকবার
এই কাজটি করে থাকতে পারে। আর জানকীর শরীরে যেসব দাগ ছিল সেই সব ওই দিনের নয় বরং অন্য দিনেরও হতে পারে, সেটাও প্রমাণ করে দেয়। তখন ডেভিড জানকীর কেসের ইনভেস্টিগেশনে নিয়োজিত থাকা পুলিশকে জিজ্ঞাসাবাদ করে। তাকে জিজ্ঞেস করে যে কোন প্রমাণের ভিত্তিতে তার ক্লায়েন্ট টনিকে গ্রেফতার করা হয়েছে। তখন পুলিশ উত্তর দেয়, দোকান থেকে ক্লোরোফর্মের বোতল পাওয়া গেছে যা জানকীকে বেহুশ করতে ব্যবহার করা হয়েছিল। তখন ডেভিড তার কথাকে অযৌক্তিক করে দেয় এইটা বলে যে টনি কিভাবে জানতো যে জানকী দোকানে ফিরে আসবে, আর একটা বেকারিতে তো কখনোই ক্লোরোফর্ম থাকে না, তাহলে সে এত অল্প সময়ের মধ্যে ক্লোরোফর্ম জোগাড়ই বা করলো কিভাবে। তারপর সে পুলিশকে দোষারোপ করে ঠিকমতো তদন্ত না করার জন্য এবং কোনো প্রমাণ ছাড়াই টনিকে গ্রেফতার করার জন্য। তখন টনি ও আরেকজন আসামিকে কাঠগড়ায় আনা হয় ও জিজ্ঞাসাবাদ করা হয় যে সেদিন তারা দোকান কখন বন্ধ করেছিল। তারা উত্তর দেয় 9:30টার দিকে, অথচ জানকী বলেছিল সে ফোন নিতে দোকানে এসেছিল 10:30টার দিকে, যা টনির কথার বিপরীত। সেদিনকার মতো কোর্ট বিরতি ঘোষণা করা হয় এবং পরবর্তী শুনানির তারিখ দেয়া হয়। কোর্ট থেকে বের হওয়ার পর রিপোর্টাররা ডেভিডকে জিজ্ঞেস করে কেন সে এই রেপ কেসের মতো কেস লড়ছে। তখন ডেভিড এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলে, আমার কাজ আমি করছি, আপনাদের কাজ আপনারা করুন, আমাকে বিরক্ত করবেন না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে ফিরোজ নামের সেই সাসপেন্ডেড কনস্টেবল বাসায় ফিরে আসে। তার মা তার কাছে জানতে চায় কি হয়েছে। তখন সে মন খারাপ করে উত্তর দেয় যে সে এই ঘটনায় খুবই হতাশ, সে নিজেকে এই বিষয়ে দোষীও মনে করছে। ফিরোজ ক্ষমা চাওয়ারও সুযোগ পাচ্ছিল না। এরপর আমরা দেখি ডেভিডকে স্যামুয়েল নামের একজন অফিসার কল করেছে। সে বলে যে ডেভিডের অ্যাসিস্ট্যান্ট কুরুপের কাছে সে একটি ফাইল দিয়েছে যেটা এই কেসে কাজে আসতে পারে। এরপর কোর্টে দ্বিতীয় দিনের শুনানির দৃশ্য দেখানো হয়। এইখানে ডেভিড জানকীকে জিজ্ঞাসাবাদ করছিল। ডেভিড তাকে জিজ্ঞেস করে ভেঙ্কট কে এবং তার সাথে তার সম্পর্ক কি। জানকী উত্তর দেয় যে ভেঙ্কট তাদের টিম লিডার ও কলেজে তার সিনিয়র ছিল, তার সাথে জানকীর কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। কিন্তু ডেভিড তাদের অফিসের পার্টির কিছু ছবি কোর্টে পেশ করে, যেটা দেখে মনে হতে পারে জানকী আর ডেভিডের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, কিন্তু জানকী সেটা স্বীকার করে না। কোর্টের সামনে জানকীর চরিত্র তুলে ধরতে ডেভিড তাকে সরাসরি প্রশ্ন করে সে অ্যাডাল্ট ফিল্ম দেখে কিনা। তখন জানকী স্বীকার করলে ডেভিড তার চরিত্রের খারাপ দিকটা কোর্টে উপস্থাপন করে। ডেভিড তার ব্রাউজ হিস্টোরিও কোর্টে পেশ করে, যেখানে প্রেগন্যান্সি পিলের ব্যাপারে অনুসন্ধান করা হয়েছিল। সে কোর্টে এটাও প্রমাণ করে যে জানকী গাইনোকোলজিস্টের কাছেও গিয়েছিল এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রমাণ করে যে সেদিন রাত 10:30টার দিকে জানকী বেকারিতে গিয়ে রেপ হয়নি। সেদিন রাত 9:30টার দিকেই দোকান বন্ধ হয়েছে, খুলেছে পরদিন সকালে। জানকীর পক্ষের সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে চলে যায় এবং সে মিথ্যা প্রমাণিত হয়। ডেভিড তখন কোর্টে বলে যে জানকী নিজেই অবৈধ সম্পর্কের মাধ্যমে গর্ভবতী হয়েছে, যে ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য রেপের নাটক সাজিয়েছে। তখন জানকীর বিরুদ্ধেই সমস্ত দোষারোপ চলে আসে, যদিও সে বারবার বলছিল যে সে মিথ্যে বলছে না, কিন্তু সঠিক প্রমাণের অভাবে তার বিরুদ্ধেই রায় হয় এবং কোর্টের সময় নষ্ট করার জন্য এই মামলাটা এইখানেই শেষ হয়ে যায়। এরপর জানকী একরকম হতাশাতেই দিন কাটাতে থাকে। একদিকে কনস্টেবল ফিরোজ বারবার তার সাথে দেখা করতে চেষ্টা করছিল ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু জানকী কোনোভাবেই রাজি হয় না। জানকীর বান্ধবীরা তাকে বোঝালে সে অবশেষে রাজি হয় এবং ফিরোজের সাথে দেখা করে। ফিরোজ তাকে বলে হাইকোর্টে আবার মামলাটা আপিল করতে। নবীন ও তার বোন সায়রা ডেভিডের কাছে যায় জানকীর হয়ে কথা বলতে। তখন ডেভিড তাদের পরামর্শ দেয় মামলাটা পুনরায় খুলতে হলে আরও প্রমাণ লাগবে, প্রমাণ জোগাড় করতে আর ধর্ষক ও জানকীর ডিএনএ পরীক্ষা করে ক্রস ম্যাচ করতে। এদিকে আমরা দেখি ভেঙ্কটের সাথে ফিরোজ দেখা করেছে। ভেঙ্কট তাকে জানায় যে তারা শুধুমাত্র একজন আরেকজনকে চিনত, জানকীর সাথে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না। আর রেপ হওয়ার পর সে কেন জানকীর সাথে যোগাযোগ করেননি জিজ্ঞেস করায় সে বলে সে খুব ব্যস্ত থাকায় যোগাযোগ করতে পারেনি, আর পরে যোগাযোগ করার চেষ্টা করতে গিয়ে তার ফোন বন্ধ পেয়েছে। নবীন আর সায়রা অন্যান্য উকিলদের সাথেও পরামর্শ করতে যায়। একজন তাদেরকে বলে প্রমাণ ছাড়া আবার আপিল করা সম্ভব নয়, প্রমাণ আগে জোগাড় করতে হবে, প্রত্যক্ষদর্শী বা সিসিটিভি ফুটেজ। এদিকে সময় পার হতে থাকে আর জানকীর পেটের বাচ্চাটা বড় হতে থাকে। ফিরোজ জানকীকে নিয়েই তদন্ত চালিয়ে যায় অনানুষ্ঠানিকভাবে। একদিন জানকীকে নিয়ে ফিরোজ ছদ্মবেশে সেই বেকারিটা দেখতে যায় যেখানে এই ঘটনা ঘটেছিল। জানকী গাড়িতে থেকেই ফিরোজকে নির্দেশ দেয় আর ফিরোজ ঘুরে ঘুরে দেখতে থাকে যদি কিছু প্রমাণ পাওয়া যায় এই আশায়। তখন হঠাৎ ফিরোজ দেখে পাশের একটা দোকানের সিসিটিভি ক্যামেরা রয়েছে যেটা অনেকটা জায়গা কভার করে। তখন সে জানকীর কেসের তদন্তকারী অফিসারের কাছে যায় জানকীকে নিয়ে, যাতে পুলিশ গিয়ে সেই সিসিটিভি ফুটেজটা দেখে। কিন্তু সেই অফিসার তাদের সাহায্য তো করেই না, উল্টো ফিরোজকে অপমান করে তাড়িয়ে দেয়। সেখানে অন্য একটা কেসের কাজে ডেভিড আসে, যে দূর থেকে জানকী আর ফিরোজকে দেখতে পায়। অফিসারের কাছে ফিরোজ কেন এসেছিল জানতে পারে সে নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে সেই সিসিটিভি ফুটেজ দেখতে।
তার অ্যাসিস্ট্যান্ট ও ফিরোজ মিলে সিসিটিভি ফুটেজ বারবার দেখেও কোনো প্রমাণ পায় না, কারণ সেই ক্যামেরাতে শুধু রাস্তাটাই দেখা যাচ্ছিল। দুই দোকানের সামনের বেকারির দোকানটা দেখা যাচ্ছিল না। সন্দেহজনক কোনো গাড়িও তাদের চোখে পড়েনি। তখন ডেভিড সেই ফুটেজে একটা গাড়ির মাঝে রিফ্লেকশন দেখতে পায়, যেখানে দেখা যাচ্ছিল রাত 10টার পরেও বেকারি খোলা ছিল, যেটা জানকীর কথার সত্যতা প্রমাণ করে। এদিকে ফিরোজ একদিন তার মাকে নিয়ে হাসপাতালে গেলে একজন লোকের মাথায় একটা টুপি দেখে তার মনে পড়ে ভেঙ্কাটের মাথাতেও এমন একটা টুপি সে দেখেছিল। তখন সেই বেকারির পাশের দোকানের সিসিটিভি ফুটেজ সে আবারও পরীক্ষা করে, যাতে দেখা যায় রেপ হওয়ার পরদিন সকালে ভেঙ্কাট সেই বেকারিতে গিয়েছিল। তখন ফিরোজ ও নবীন মিলে ভেঙ্কাটকে ধরে ফেলে এবং বারবার জিজ্ঞেস করার পর জানতে পারে সে মূলত গিয়েছিল জানকীর ফোন নিতে। জানকীর ফোন তার কেন দরকার সেটা তখন স্পষ্ট হয় না। এতগুলো প্রমাণ একসাথ করার পর নবীন যায় ডেভিডের কাছে, যাতে ডেভিড তার কেসটা লড়ে। কিন্তু ডেভিড বলে যেই কেসে সে ডিফেন্সে লড়েছে সেখানেই আবার প্রসিকিউশনের হয়ে লড়া সম্ভব নয়। এটা শুনে নবীন চলে আসতে গেলে ডেভিড তাকে ডেকে বলে এই কেসটা সে তার বোনকে দিয়ে লড়াবে, আর সে নিজে আড়ালে থেকে সাহায্য করবে। তার বোন নিজেও একজন বড় আইনজীবী, কিন্তু নবীনকে এই কেসটা হাইলাইট করার জন্য জনগণের সামনে নিয়ে আসতে হবে। তখন জানকীর ধর্ষণের পাশাপাশি পুলিশ ও সরকারকে দায়ী করেও মামলা দায়ের করা হয়, আর তাদের গাফিলতির জন্য আজকে এই অবস্থা, এইটা সবাইকে বোঝানো হয়। জনগণ মুহূর্তের মধ্যেই জানকীর পক্ষে চলে আসে এবং তার হয়ে বিচার চায়। কোর্টে নতুন করে মামলাটা দায়ের করা হয়। কোর্টের ডিফেন্স আইনজীবী বলে যে জানকীর কেস আগেই প্রমাণ হয়েছে যে তাকে রেপ করা হয়নি, বরং তার এই অবস্থার জন্য সে নিজেই দায়ী। তখন জানকীর আইনজীবী বলে জানকীর ওপর মিথ্যা দোষারোপ করা হয়েছে এবং তার কাছ থেকে সমাজের সম্মানের সাথে বাঁচার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। জানকীর কথা মতো যেই ফোনটা সে হারিয়ে ফেলেছিল সেই ফোন কোর্টের রায় হওয়ার কয়েক মাস পর এর্নাকুলাম নামের এক জায়গায় একটা দোকানে পাওয়া গেছে, যেখানে ফোনটা বিক্রি করে দেওয়া হয়েছিল। এরপর নতুন সিসিটিভি ফুটেজ কোর্টে পেশ করা হয়, যেখানে স্পষ্ট প্রমাণ হয় যে জানকী সত্যি কথা বলছিল, আর সেদিন রাত 10টার পরেও বেকারি খোলা ছিল। কিন্তু টনি আর অন্য আসামি তখনও স্বীকার করে না যে তারা 10টার পরেও দোকান খোলা রেখেছিল, যা ঘটনাটাকে ঘোলাটে করে তোলে। এরপর কোর্ট ব্যক্তিগতভাবে ভেঙ্কাটকে জিজ্ঞাসাবাদ করে, যার মাধ্যমে জানা যায় যে ভেঙ্কাট জানকী ও অফিসের অন্যান্য মেয়েদের ফোনে স্পাই অ্যাপ ইনস্টল করে রেখেছিল, যার মাধ্যমে সে দূর থেকে ফোনের ক্যামেরা অন করে মেয়েদের ব্যক্তিগত মুহূর্তগুলো দেখতে ও ট্র্যাক করতে পারে। সেখানেই জানকী যেদিন রাতে রেপ হয়েছিল সেদিনের ঘটনার খানিকটা সে দেখতে পায়, আর জানকীর ফোন পুলিশের হাতে পড়লে স্পাই অ্যাপের ব্যাপারটা ফাঁস হয়ে যাবে সেই ভয়ে সে পরদিন সকালে জানকীর ফোনের জন্য বেকারিতে গিয়েছিল। জানকীর ফোনের স্পাই ক্যামেরার সেই রেকর্ড থেকে জানকীকে রেপ করা সেই আসামির চেহারা কোর্টের সামনে আসে, আর দেখা যায় সে আর কেউ নয় বরং বেকারির অন্য একজন কর্মচারী মনোহর, যে এই ঘটনার পর থেকেই নিখোঁজ। এরপর পুলিশ মনোহরের ফোন নাম্বার ট্র্যাক করে জানতে পারে যে মনোহর পিলিমেডু নামের এক গ্রামে লুকিয়ে আছে, যেখানে চৈত্র পূর্ণিমা উপলক্ষে মঙ্গলা দেবীর পুজো চলছে, যেই কারণে সেখানে অনেক মানুষের সমাগম। মনোহরকে খুঁজে বের করা কঠিন হবে। এরপর ফিরোজ, নবীন, ডেভিড এবং আরও বেশ অনেকগুলো পুলিশ ছদ্মবেশে সেই গ্রামের পুজোয় যায় এবং ফিরোজ খুঁজতে খুঁজতে একটা ঘরে গিয়ে নক করলে সেখানে একজন তৃতীয় লিঙ্গের মহিলাকে সে দেখে, যে কিনা আসলে ছিল ছদ্মবেশী মনোহর। কিন্তু মনোহর বুঝে ফেলে যে ফিরোজ আসলে পুলিশ, তাই সে তাকে ধাক্কা মেরে দৌড়ে পালাতে থাকে। পালাতে গিয়ে সামনে নবীন পড়লে সে মনোহরকে ধরতে যায়, কিন্তু মনোহর তাকে ছুরির আঘাতে আহত করে। সে আবার পালাতে গিয়ে ডেভিডের সামনে পড়ে যায়। ডেভিড তাকে ধরে ফেলে। মনোহরকে কোর্টে পেশ করা হয়, আর জানা যায় যে সে আসলে আরো অনেক মামলার আসামি। যেদিন দোকান পরিষ্কার করতে এসে পেছনের দরজা দিয়ে ঢুকে জানকীর ফোন দেখতে পায়, তখন সে বুঝতে পারে জানকী ফোন নিতে ফিরে আসবে। সে পরিকল্পনা করে দোকানের দরজা খোলা রেখে লুকিয়ে থাকে, আর জানকী এলে তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে। ড্রাগ ইনজেক্ট করে রেপ করার পর সে তাকে রাস্তায় ফেলে দিয়ে আসে। রহস্য তো এখানেই শেষ হয়, কিন্তু সমস্যা শুরু হয় অন্য জায়গায়। জানকী চায় না বাচ্চা হওয়ার পর বাচ্চাটাকে সে মানুষ করতে। এমনিতেই সে এই কারণে অনেক হয়রানির শিকার হয়েছে এবং বাচ্চার ঝামেলা নিয়ে তার জীবন সে নষ্ট করতে চায় না। যেহেতু সে 7 মাসের গর্ভবতী, তাই তার উপায়ও নেই গর্ভপাত করানোর, যেটা কিনা দেশের আইনেও অপরাধ হিসেবে গণ্য হবে। তখন ডিফেন্স আইনজীবী বলে জানকী তার সন্তানকে মানুষ করতে বাধ্য, কারণ এটাই ধর্ম ও ভারতের নিয়ম, একটা মেয়ে বাধ্য তার সন্তানকে মানুষ করতে। তখন ডেভিড কোর্টের আইনের কয়েকটা ধারা বলে, যেখানে স্পষ্ট বলা আছে কোনো মেয়ে যদি অপ্রত্যাশিতভাবে গর্ভবতী হয় তার অধিকার আছে বাচ্চাটাকে সে রাখবে কি রাখবে না সেই সিদ্ধান্ত নেয়ার এবং গর্ভপাত করানোর। জানকীর আইনজীবী আদালতে দাবি করে যে বাচ্চা হওয়ার পর তার দায়িত্ব যেন সরকার নেয়। ঘটনাটা নিয়ে তখন তুমুল মাতামাতি শুরু হয়। বিচারকেরা দীর্ঘ সময় আলোচনা করার পর সিদ্ধান্ত আসেন এবং রায় হয় যে জানকীর বাচ্চা হওয়ার পর তার ভরণ পোষণের দায়িত্ব
বর্তমান সরকারের এবং এই সরকারের পরের যে সরকার আসবে সেই সরকারেরও। ভেঙ্কাটের বিরুদ্ধে হয়রানি ও সাইবার ক্রাইমের কেস ফাইল হয় এবং ফিরোজকে আবারও পুলিশ ফোর্সে পুনরায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়। যেই তদন্তকারী অফিসার জানকীর কেসটি দেখছিল তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় তদন্তে গাফিলতির জন্য। সিনেমার শেষে এই বার্তাই দেয়া হয় যে এমন অনেক কেস আছে যেগুলো সঠিক বিচার হয় না শুধুমাত্র সঠিক তদন্তের অভাবে। একটি মেয়ে নিজের সাথে, সমাজের সাথে, বাজে সিস্টেমের সাথে লড়ার এবং হার না মানার এক অসাধারণ গল্প এই জানকী ভার্সেস কেরালা স্টেট, যা সমাজের কলুষিত দিককে আমাদের সামনে নিয়ে আসে। তো এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সিনেম্যাক্স বিডি। আজকে বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভির কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন।